অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরলেন এবং এখানে একটা বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে যে তাহলে এবার কংগ্রেসের যে ভূমিকা বাংলায় সেটা কি রকম হবে। কারণ আমরা বারবার অধীর রঞ্জন চৌধুরীকে দেখেছি তৃণমূল বিরোধী, তিনি মমতা বিরোধী, এবং আমরা যদি কেন্দ্রীয় নেতৃত্বের কথা বলি কংগ্রেসের, তারা বরাবরই একটা তৃণমূলের প্রতি নরম মনোভাব দেখানোটাই আমরা দেখেছি। কারণ এই যে সম্প্রতি লোকসভা নির্বাচনে মল্লিকার্জুন খাড়গে হোক বা রাহুল গান্ধী, সবাই কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সমীকরণ সম্পর্ক রাখারই চেষ্টা চালিয়ে গিয়েছেন, বরং অধীর রঞ্জন চৌধুরীকেও তার জন্য তিরস্কার করতে ছাড়েননি। তো কি ভাবছেন আপনি, মানে এবার তাহলে তৃণমূল কংগ্রেসের সম্পর্কটা কীরকম হবে? প্রথম কথা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়নি। যেহেতু মল্লিকার্জুন খাড়গে নতুন সভাপতি হয়েছেন সর্বভারতীয় এআইসিসির, সেহেতু স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রদেশে প্রদেশ কংগ্রেস কমিটিগুলো আবার পুনর্গঠন হবে। তাতে অধীরবাবু আসবেন কি আসবেন না সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু দ্বিতীয় যে বিষয়টা বলছেন যে তৃণমূলের সঙ্গে সম্পর্কের প্রশ্নটা, দেখুন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে কংগ্রেসকে ভেঙে, এবং প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের রক্তে চুরি এই বিদ্যেটা কিন্তু আছে। মমতা ব্যানার্জির নিজের ব্যক্তিগত জনপ্রিয়তা সম্পর্কে যদি এতই আস্থা থাকতো, তিনি কংগ্রেস নামটা ত্যাগ করে অন্য নাম দিয়ে রাজনৈতিক দল করতে পারতেন। কিন্তু তিনি কংগ্রেস ছেড়েছেন, কংগ্রেস নামটা চুরি করেছেন, নাম দিয়েছেন তৃণমূল কংগ্রেস। তাদের যে সমস্ত গণসংগঠন, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, সমস্ত কিন্তু কংগ্রেসের যে সমস্ত গণসংগঠন, ছাত্র পরিষদ, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, কিষাণ কংগ্রেস, আইএনটিইউসি, এই সমস্ত সংগঠনগুলোর নামে একটা করে তৃণমূল যোগ দিয়ে তাদের নাম দিয়েছেন মানুষকে বিভ্রান্ত করতে, এবং কংগ্রেসের গণসংগঠনের এবং কংগ্রেস দলের নামটা চুরি করেছেন। তারপরে 2011-তে যখন নির্বাচন হলো, তখন একটা বিশেষ পরিস্থিতিতে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে সিপিএম নেতৃত্বের একটা প্রবল দ্বন্দ্ব চলছিল, যেহেতু প্রকাশ কারাতের নেতৃত্বাধীন বাম দলগুলো দ্বিতীয় ইউপিএ সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল। এটা প্রণব মুখার্জির নেতৃত্বাধীন তৎকালীন কংগ্রেস এরা কিন্তু মেনে নিতে পারেননি। সেই কারণে সেই সময়ে প্রণব মুখার্জি বা তৎকালীন এআইসিসির সর্বোচ্চ অগ্রাধিকার ছিল যে কোনোভাবে হোক বামেদের একটা শিক্ষা দিতে হবে, এবং সেইখান থেকে কার্যত প্রদেশ কংগ্রেসের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সিটিং যে সমস্ত এমএলএ, তাদের এমএলএশিপটাকে স্যাক্রিফাইস করে গোটা দক্ষিণবঙ্গে হাত চিহ্নের পতাকা থাকলো না, এই রকম একটা পরিস্থিতিতেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন এই লক্ষ্যে যে আমাকে বামেদের শিক্ষা দিতে হবে, এই রকম একটা রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে। তা জোট সরকার তৈরি হয়েছিল। মমতা ব্যানার্জি প্রথমেই যেটা করেছিলেন আপনারা লক্ষ্য করছেন, তার সঙ্গে জোটে যারা যারা ছিল, এসোসিয়াই জোটে এসেছিল, প্রত্যেকের সঙ্গে এমন আচরণ করেছেন তারা জোট ছেড়ে বেরিয়ে গেছে। এবং তারপরে বিগত 11-12 বছরে মমতা ব্যানার্জির এক এবং একমাত্র কাজ যে কংগ্রেসকে ভাঙানো। এবং গত বামপন্থীদের সঙ্গে, বামফ্রন্টের সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ দীর্ঘদিন ছিল, কিন্তু কখনো এরকম হয়নি যে বাম নেতৃত্ব কংগ্রেসের এমএলএ, এমপি, পঞ্চায়েতের জনপ্রতিনিধি এদেরকে পয়সা দিয়ে, মোটা টাকা দিয়ে কিনে নিয়ে বা পুলিশ প্রশাসন দিয়ে ভয় দেখিয়ে জনপ্রতিনিধিদের তাদের দলে যোগদান করিয়েছেন। এরকম ঘটনা কিন্তু ঘটেনি। অর্থাৎ বামেদের সঙ্গে দীর্ঘ 34 বছর কংগ্রেসের রাজনৈতিক লড়াই হয়েছে, কিন্তু সেই রাজনৈতিক লড়াইয়ে প্রশাসন, পুলিশ এবং অর্থবলকে ব্যবহার করে তারা কিন্তু কংগ্রেসকে ভাঙার কোনো চেষ্টা করেননি। কিন্তু তৃণমূল আজ পর্যন্ত তাদের এক এবং একমাত্র কাজ হচ্ছে কংগ্রেসের জনপ্রতিনিধি কিনে নিয়ে কংগ্রেসকে শেষ করা, কংগ্রেসকে একদম শেষ। এমনকি অত্যন্ত ন্যক্কারজনকভাবে নবান্নে কংগ্রেসের জনপ্রতিনিধিদের তৃণমূলে জয়েন করিয়েছেন। আজকে তৃণমূল দল যদি দেখেন, মমতা ব্যানার্জি মাঝে মাঝেই বলেন, দেখবেন শুভেন্দু অধিকারীকে যে গদ্দার, তো এই ধরনের শব্দচয়ন আমি মনে করি না রাজনীতিতে খুব যুক্তিযুক্ত, সেটা ভিন্ন প্রশ্ন।
কিন্তু শুভেন্দু অধিকারীকে উনি যে কারণে গদ্দার বলেন, যে দল বদলিয়ে অন্য দলে গেছে, তৃণমূল থেকে বিজেপিতে গেছে। আজকে তৃণমূল কংগ্রেস যদি দেখবেন তৃণমূল কংগ্রেসের 70% বা 80% জনপ্রতিনিধি দল বদলু জনপ্রতিনিধি। তারা হয় বিজেপিতে ছিলেন, হয় কংগ্রেসে ছিলেন, হয় সিপিএমে ছিলেন, তাদেরকে ভাঙিয়ে নিয়ে গেছেন। তাহলে শুভেন্দু অধিকারী তো গদ্দার, তাহলে তৃণমূল কংগ্রেস দলটা পুরো বিশ্বাসঘাতকদের দল এবং গদ্দারদের দল। কাজেই এখানকার কংগ্রেস কর্মীরা এই তৃণমূল শাসনে মমতা ব্যানার্জি এবং তার দলবলের দ্বারা যেভাবে অত্যাচারিত হয়েছেন, প্রত্যেকটা কংগ্রেস মনে প্রাণে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘৃণা করেন। দ্বিতীয় যে বিষয়টা, মুখে মমতা ব্যানার্জি বলেন আমি বিজেপি বিরোধী, বাম দলগুলো কংগ্রেস এদের সঙ্গে বিজেপির বিরোধটা কিন্তু আদর্শগতভাবে 1925 সালে যখন তৈরি হয় আরএসএস, তখন থেকেই কিন্তু বাম দলগুলো এবং কংগ্রেস বিজেপির বিরোধী, আদর্শগত বিরোধী। এবং কখনো বামেরা বা কংগ্রেস বিজেপির সঙ্গে কোনো রকমভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আঘাতে আসেনি। এখন আপনি অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকারের কথা বলবেন, ওই একটা সময়ে শুধু বামপন্থীদের একটু আদর্শগত স্খলন হয়েছিল। এ বাদ দিয়ে 1925 থেকে আজ পর্যন্ত আপনি দেখাতে পারবেন না। আর কংগ্রেস তো কখনো বিজেপির সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখেনি, আদর্শগত বিরোধ তাদের। মমতা ব্যানার্জির বিজেপি বিরোধিতাটা কিন্তু মুখোশ, কারণ তিনি বহুবার বিজেপির নেতৃত্বে এনডিএ সরকারের মন্ত্রী হয়েছেন, সেই সরকারের দপ্তরহীন মন্ত্রী হয়ে থেকেছেন। কাজেই বিজেপিতে তার যাওয়া আসাটা একেবারেই স্বাভাবিক। তিনি তার বিজেপি বিরোধিতাটা লোককে দেখানো, কারণটা আমি বলছি। আপনি বলবেন তা কেন এত বিজেপি বিরোধিতা করছে? আপনি বলুন তো, আব্দুল মান্নান এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সারদা নিয়ে মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। সারদা তদন্তের নির্দেশ হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই নির্দেশে এবং সারদার যে প্রথম অভিঘাত যারা হয়েছিল, ক্ষতির শিকার হয়েছিল, সেই সমস্ত মানুষরা প্রথম কিন্তু তৃণমূল ভবনে গিয়ে তারা হামলা করেছিল। কারণ তৃণমূলের নেতা মন্ত্রীরা ওই সারদার সঙ্গে যুক্ত। তৃণমূলের অন্যতম প্রধান মুখপাত্র বারবার বলেছেন যে সারদার সবথেকে বড় বেনিফিশিয়ারি যদি কেউ হয়ে থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তা আজকে সারদা, রোজভ্যালি, অ্যালকেমিস্টের কর্ণধার তো আবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন কেডি সিং। তা আপনি দেখেছেন নরেন্দ্র মোদী সরকার 10 বছর তো একক সংখ্যাগরিষ্ঠ ছিলেন। তা কখনো সারদা, নারদা, রোজভ্যালি, এই সারদা, রোজভ্যালি, অ্যালকেমিস্ট ইত্যাদি চিটফান্ড কাণ্ডে যে লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হলেন, তাদের যারা অভিযুক্ত তাদের শাস্তি দিয়েছেন। বিষয়টা বলছিলাম যে তাহলে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যে সম্পর্কের সমীকরণ সেটা কোন দিকে যাচ্ছে, মানে সেটা কি হবে? কারণ সামনে তো 26-এর বিধানসভা নির্বাচন, কোন দিকে মোড় নেবে সেটা কি করে, মানে সেটা কীভাবে? দেখুন, সর্বভারতীয় স্তরে যেহেতু 29টা এমপি তৃণমূল পেয়েছে, সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব এবং ইন্ডিয়া নেতৃত্বের কাছে তৃণমূলের একটা গুরুত্ব থাকবে। কিন্তু তৃণমূলের যে স্বরূপ, এইটা কিন্তু আজকে ইন্ডিয়া জোটের প্রত্যেকটা রাজনৈতিক নেতা নেত্রী তারা কিন্তু জানেন। যে কারণে আপনি দেখবেন এই ইন্ডিয়া জোটের যে কমন মিনিমাম প্রোগ্রাম, এটা লেখার দায়িত্ব সীতারাম ইয়েচুরিকে দেওয়া হয়েছে। অদিত চৌধুরীকে কেন্দ্রীয় নেতৃত্ব বাংলো ছাড়তে বারণ করেছেন। তা কেন দিল্লিতে অদিত চৌধুরী থাকার প্রয়োজন কি? হয়তো এআইসিসির মনে অন্যরকম ধারণা আছে। এখন কংগ্রেস নেতৃত্ব যদি সর্বভারতীয় বিবেচনায় তৃণমূলকে তাদের সঙ্গে চলার সাথী হিসেবে গ্রহণ করেন, তাহলে পশ্চিমবাংলায় একটা অন্য সমীকরণ হবে এবং স্বাভাবিকভাবে কংগ্রেস দলটা উঠে যাবে। কোনো কংগ্রেস কর্মী তৃণমূলের সঙ্গে জোট করে বা তৃণমূলের সঙ্গে সম্পর্ক রেখে রাজনীতি করবেন না, তারা অন্য পথ বেছে নেবেন। আমার মনে হয় না এআইসিসি এত বড় ঝুঁকি নেবে, কারণ এআইসিসির নেতৃত্ব, বিশেষত রাহুল গান্ধী, তিনি কিন্তু তৃণমূল সম্পর্কে যথেষ্ট সচেতন। এবং অদিত চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস কমিটি যে বাম কংগ্রেস জোট হিসেবে যে নির্বাচনে লড়ল, মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোর 6টায় চলে গিয়েছিলেন রাহুল গান্ধীর বাড়ি, যে যাতে বামেদের সঙ্গে জোট না হয়। রাহুল গান্ধী কিন্তু শোনেননি। এবং এখানে ভারত জোড়ো ন্যায় যাত্রায় যখন রাহুল গান্ধী এসেছেন, তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছেন যে তৃণমূল সরকার কতটা কুৎসিত।
তার ভারত জোড়ো যাত্রায় অসমে যে ঘটনা ঘটেনি, অন্যান্য বিজেপি নেতৃত্বাধীন রাজ্যে যে ঘটনা ঘটেনি, সেই ঘটনা কিন্তু পশ্চিমবাংলায় ঘটেছে। একটা গেস্ট হাউস পাননি, সরকারি একটা জায়গা পাননি যেখানে দুপুরের খাবারটা খাবেন। মাঠে বসে দুপুরের খাবার খেয়ে গেছেন রাহুল গান্ধী, তা তিনি ভুলে যাবেন? আমি মনে করি না। আর অধীর চৌধুরীকে এই লাইসেন্স, এই অনুমোদন দিয়েছিলেন বলেই কিন্তু বাম কংগ্রেস জোট হয়েছিল, এবং উপনির্বাচনেও দেখবেন বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে। হ্যাঁ, নির্বাচনে বাম কংগ্রেসের ভরাডুবি হয়েছে। এখন একটা নির্বাচনে, কারণ এবারের নির্বাচনটায় সাধারণ মানুষ মনে করেছেন যে বিজেপিকে, যারা বিজেপি বিরোধী মতদাতা, তারা ভেবেছেন বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়াইটা করতে পারবেন। এই ধারণাটা বাম কংগ্রেস জোটের নেতৃত্ব ভাঙাতে পারেননি। কিন্তু তার মানে এই নয়, বাম কংগ্রেস জোট যে ইস্যুগুলো তুলে ধরেছে সেগুলো হচ্ছে রুটি কাপড়া আর মাকান, সেগুলো হচ্ছে বিজলি সড়ক পানি, সেগুলো হচ্ছে শিক্ষা স্বাস্থ্য দুর্নীতি। এই ইস্যুগুলো কিন্তু মানুষের ইস্যু। একটা না একটা সময় তো আসবে যখন মানুষ 2014 সালে পেট্রোলের দাম কত ছিল, ডিজেলের দাম কত ছিল, কেরোসিনের দাম কত ছিল, গ্যাসের দাম কত ছিল, অন্যান্য জিনিসের দাম কত ছিল, ওষুধপত্রের দাম কত ছিল, তার সঙ্গে 2024 সালের দামের তুলনা করবে। একটা দিন আসবে যখন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে মা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, তিনি যখন দেখবেন তার ছেলেটা আত্মহত্যার চিন্তা করছে একটা চাকরি না পেয়ে, ঘুষ দিতে না পেরে, তখন তিনি চিন্তা করবেন লক্ষ্মীর ভাণ্ডার সব নয়। অর্থাৎ আপনি মনে করছেন যে তৃণমূল এবং কংগ্রেসের যে সম্পর্কের সমীকরণ, সেই যে বিরোধিতা করাটা সেটাই থাকবে এবং বাম কংগ্রেসই একসঙ্গে এগোবে, এটাই এগোবে। এবং আমি তো বললাম, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে তো কিছু নেই। এখন আমি অত্যন্ত ছোটো মাপের একজন সংগঠক, এখন এআইসিসির নেতাদের কি ভাবনা আসবে আমি জানি না। এবং রাহুল গান্ধী এককভাবে, আপনি দেখেছেন নিশ্চয়ই যে যখন রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায়যাত্রা করলেন এবং তারপরে ভারত জোড়ো ন্যায়যাত্রা করলেন, এই রকমভাবে সারা ভারতবর্ষে মহাত্মা গান্ধী ছাড়া দ্বিতীয় কোনো মানুষ সারা পৃথিবীতে নেই যিনি এইভাবে নিজের পায়ে হেঁটে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছেন। এবং রাহুল গান্ধী কিন্তু কোথাও নির্বাচনের কথা বলেননি, কোথাও কোনো সরকার, কোনো রাজনৈতিক দলের সমালোচনার কথা বলেননি। একটা নীতি আদর্শগত দিক তুলে ধরেছেন, কর্মসংস্থান, রুটি রুজি, দুর্নীতি বিরোধী অবস্থান, একটা আদর্শগত অবস্থানের জায়গা করেছেন। এবং দেখেছেন, সেই বিষয়গুলো মাথায় রেখেই কংগ্রেসের গুরুত্বটা মানুষের কাছে আরও বাড়বে, আগামী দিনে বাড়বে। কারণ মানুষকে তো পেতে হবে। মানুষ যখন দেখবে আজকে পুরোপুরি মেরুকরণের ভোট হয়েছে, এবং আপনি যদি দেখেন মিডিয়ার এক কেন্দ্রিক প্রচার ছিল, বিজেপি আর তৃণমূল ছাড়া আর কেউ নেই। এই বায়নারি সাধারণ মানুষ বিশ্বাস করেছে, বাম কংগ্রেস জোট এই বায়নারি ভাঙতে পারেনি। সত্যি গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, কিন্তু সর্বভারতীয় স্তরে যে রাজনৈতিক সমীকরণটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, নরেন্দ্র মোদী এখন আর একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সরকার চালাচ্ছেন না, তিনি জোট সরকারের নেতা হিসেবে সরকার চালাচ্ছেন। ফলে তাকে কিন্তু এখন অনেক বুঝে সিদ্ধান্ত নিতে হবে। এবং যেরকম একতরফাভাবে তিনি সাম্প্রদায়িকতার ইস্যুগুলো কাছে আসছিলেন, মুসলিম সম্প্রদায়কে প্রতি একটা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছিলেন, এবং তার সরকারের বিরোধিতা করলেই তুমি পাকিস্তান যাও বলে হুঙ্কার ছাড়ছিলেন, এই ধরনের সাম্প্রদায়িক প্রচার কিন্তু আগামী দিনে মোদি এই প্রচার থেকে সংযত হতে বাধ্য হবেন। এবং এই যে দ্বিমেরুকরণ, যে তৃণমূল ভার্সেস বিজেপি, এই বায়নারিতে যে রাজ্যের ক্ষতি, এটা মানুষ বুঝবেন। কাজেই একটা নির্বাচনে পরাজয় মানে সব শেষ হয়ে গেল, এরকম বিষয় নয়।